আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো সাজেশন হচ্ছে আপনার ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট 2 এর সাজেশন। সো সাজেশন শেয়ার করার আগে একটা জিনিস যেটা বলে নেব সেটা হচ্ছে দেখেন, আমাদের বইটা কিন্তু হচ্ছে নিউ, তাই না? আমাদের বইটা কিন্তু জাস্ট নিউ। একবার জাস্ট পরীক্ষা হয়েছে এটার। 2023-24 একবার জাস্ট পরীক্ষা হয়েছে। এইজন্য এখানে কিন্তু আপনি চাইলেও হচ্ছে সাল দেখে পড়তে পারবেন না। এবং আমাদের বইতে যখন আমাদের একটা জিনিস ফলো করা হয়, আপনি একটু খেয়াল করে দেখবেন যে যে কোশ্চেনগুলো জাস্ট একবার আসছে, মনে করেন নিউ বই, কোশ্চেনগুলো একবার আসছে। যেমন দেখবেন আমাদের পুরো বইতে একটা কোশ্চেন রিপিট হয় নাই, কারণ পরীক্ষা হয়েছে মোটা একবার। তাহলে আমাদের বোর্ড কি করে যে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই বারবার দেয়। কিন্তু এখানে একটা বিষয় আছে যে ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু একটা অধ্যায়, ওই যে আপনার 2-3টা দেওয়া আছে ওইগুলো না, আরো কিন্তু আছে। তো তারা ফলো করবে যে যেগুলো দেওয়া আছে ওইগুলো বাদ দিয়ে আরো যেগুলো আছে ওইগুলো দেওয়ার জন্য। এবং পরবর্তী থেকে দেখা যাবে যে ওইগুলোর মধ্যে, অর্থাৎ প্রথম সাল দ্বিতীয় সালের মধ্যেই আহ, এলোমেলো করে আপনার কোশ্চেনগুলো দেওয়া হয়। অর্থাৎ আমাদের যে জিনিসটা ফলো করতে হবে সেটা হচ্ছে যে কোশ্চেনগুলো আমাদেরকে আসছিল ওইগুলোর থেকে বেশি ইম্পর্টেন্ট যেগুলো এখন আসে নাই, কিন্তু আমাদের হচ্ছে আসার মতো, বা যেগুলো রিয়েল টাইম সবচেয়ে বেশি ইউজ করা হয়, এইগুলো থেকে আসার সময় বেশি। কারণ যেগুলো একবার আসছে ওইগুলো দেবে না, কারণ হচ্ছে জাস্ট পরীক্ষা হয়েছে একবার, এবং ওইগুলোর বাইরে যে ইম্পর্টেন্ট গুলো আছে ওইগুলো দেওয়ার ট্রাই করবে। অ্যাজ ফার অ্যাজ আই নো যে দেখেন, এই সিস্টেমটা কিন্তু এভাবে আসে। সো আমাদের একটু বেশি করে খেয়াল করতে হবে, যেগুলো আসে না ওইগুলো একটু বেশি খেয়াল করতে হবে, যেগুলো ওইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট কি কি আছে। সো চলেন শুরু করি। শুরু করার আগে আরেকটা কথা বলে নিই, সেটা হচ্ছে দেখেন প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ কিন্তু আমি ভিডিওগুলো দেবো। এবং ওই চ্যাপ্টারে একটা জিনিসও বাদ রাখবো না, যেগুলো আপনাকে পড়তে হবে বা ওই চ্যাপ্টারে আছে, কনসেপ্ট আছে, প্রত্যেকটা জিনিস আপনাকে দেখাই দিব। তো এই জন্য এই সাজেশনটা অবশ্যই আপনি ফলো করবেন, ইটস ফাইন, বাট আপনি ভিডিওগুলো দেখবেন। ভিডিওগুলো একটু বড় হবে, বাট দেখেন আপনি যদি একটা ভিডিও দেখেন 1 ঘন্টা টাইম লাগবে হয়তো দেখবে, মানে নর্মালি এত হয় না, দু একটা চ্যাপ্টার 1 ঘন্টা হতে পারে। বাট আপনি কষ্ট করে যদি 1 ঘন্টা ভিডিও একবার দেখতে পারেন, তাহলে আপনি পুরো চ্যাপ্টারটার একটা আইডিয়া চলে আসবে, মুখস্থর মতো হয়ে যাবে। আপনি একটা ভিজুয়ালাইজেশন দেখতে পারবেন যে এই জিনিসটা আসলে দেখতে কেমন, এই ডমটা আসলে দেখতে কি, বা এই ডম অ্যাকচুয়ালি কি। আমি বইতে মুখস্থ করতেছি বাট ডম জিনিসটাকে আমি জানি না, তাহলে কিন্তু প্রবলেম, তাই না? তাহলে কিন্তু আপনি মুখস্থ করেও ব্যাপারটা আপনি এখানে ইমপ্লিমেন্ট করতে পারবেন না, লিখতে পারবেন না। বাট আপনি যদি একবার দেখে যান, তাহলে কিন্তু আইডিয়া করতে পারবেন জিনিসটা আসলে কি। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অলরেডি প্রথম চ্যাপ্টারে যা আছে সবগুলো কিন্তু দেখাইছি, প্র্যাকটিক্যাল দেখাইছি জিনিসগুলো আসলে কি। সো এইগুলো আপনি যদি একবার দেখে নেন, তাহলে কিন্তু প্রথম চ্যাপ্টারে আপনার মোটামুটি সব দেখাইছি, মানে এখানে আছে এবং নাই এরকম না, পুরো বইতে যা আছে সব দেখাইছি। সো অবশ্যই এগুলো একবার দেখে নেবেন, এবং সাজেশন যেগুলো আছে এগুলো অবশ্যই পড়বেন। আচ্ছা, সো প্রথম বিষয় হচ্ছে যে ডম। ডম কি, ডমটা পড়তে হবে। ডম হচ্ছে আপনার খুব ইম্পর্টেন্ট। জাভা স্ক্রিপ্টে কাজই করা হয় ডম নিয়ে। অর্থাৎ জাভা স্ক্রিপ্টে আমরা যে ওয়েবসাইটটা দেখতেছি না, সো ওয়েবসাইটে যখন রিয়েল টাইম চেঞ্জের প্রয়োজন হয় তখন ডম ইউজ করা হয়। ডম খুব ইম্পর্টেন্ট। এখন দেখেন, আমাদের এইচটিএমএল এর যে বিষয়গুলো থাকে, এইচটিএমএল এর সিলেক্ট করার অনেকগুলো সিস্টেম আছে। অর্থাৎ জাভাস্ক্রিপ্টের সাথে ইন্টারাক্ট যে করবো, তার জন্য এইচটিএমএল এর যে এলিমেন্টগুলো থাকে এগুলো সিলেক্ট করার জন্য জাভাস্ক্রিপ্ট ইউজ করা হয়। এখন কি কি মাধ্যমে সিলেক্ট করা যায় ওইগুলো আপনাকে পড়তে হবে। কোয়ারি সিলেক্ট অলের মাধ্যমে কি করা হয়, কোয়ারি সিলেক্ট অলের মাধ্যমে আপনি যে কোনো ধরনের এইচটিএমএল এলিমেন্টকে সিলেক্ট করতে পারবেন। ক্লায়েন্ট সাইড ফ্রেমওয়ার্কগুলো কি, যেমন হচ্ছে আপনার যেগুলো হচ্ছে মেনলি আমি পিসি বা আমি ল্যাপটপ থেকে রিকোয়েস্ট পাঠাচ্ছি। সো এইখানে যে ল্যাঙ্গুয়েজগুলো কাজ করতে পারে, শুধুমাত্র আপনার ক্লায়েন্ট সাইডে কাজ করতে পারে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট অনেকগুলো ফ্রেমওয়ার্ক আছে, রিয়াক্ট জেএস, নেক্সট জেএস। ফেসবুক কিন্তু রিয়াক্ট জেএস তৈরি করছে। এবং ফেসবুকে রিয়াক্ট জেএস কেন তৈরি করছে, আমরা যখন ফেসবুকে রিয়াক্ট দিতাম তখন কি হতো, ফেসবুক পুরোটা লোড নিত, কিন্তু দেখবেন এখন কিন্তু লোড নেয় না। যারা একদম শুরুর দিকে ফেসবুক চালিয়েছেন তারা দেখছেন যে ফেসবুক কিন্তু লোড নিত 2016 সালের দিকে, যারা ফেসবুক ইউজ করছেন। কিন্তু পরবর্তীতে এটা কি কি করা হয়, এটা সলভ করা হয় কিভাবে, রিয়াক্টের মাধ্যমে। রিয়াক্ট কিন্তু ওয়াই তৈরি করছে, ফেসবুক তৈরি করছে। সো আপনার এই যে ক্লায়েন্ট সাইডে যেটা আছে, এই যে রিয়াক্ট.জেএস, রিয়াক্ট.জেএস কি, রিয়াক্ট.জেএস হচ্ছে একটা ইউজার ইন্টারফেস তৈরি করা। অর্থাৎ আমরা যে ইউজার ইন্টারফেস এখন দেখতেছি, এই ইউজার ইন্টারফেসটা কিসের মধ্যে তৈরি করা হয়, রিয়াক্ট.জেএস এর মাধ্যমে। অর্থাৎ কোনো একটা ওয়েবসাইটের মধ্যে যখন আমরা যাব, তারপর যে কোয়ারি কি, যে কোয়ারি মেনলি এই কাজের জন্য ইউজ করা হতো, অর্থাৎ ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য। কিন্তু এটা বহুত পুরাতন, এটা অনেক টাইমও লাগতো, ঠিক আছে, এই কাজগুলো করার জন্য। সো দুইটাই মেনলি কি আপনার দেখা একটা জিনিস একটু মনে রাখবেন, সেটা হচ্ছে যে রিয়াক্ট.জেএস, রিয়াক্ট.জেএস নোড, রিয়াক্ট.জেএস ভিউ.জেএস, ভিউ.জেএস, ভিডিও.জেএস, তারপর আপনার এই যে কোয়ারি, তারপর হচ্ছে আপনার অ্যাঙ্গুলার.জেএস। এই সবগুলো হচ্ছে ইউজার ইন্টারফেস তৈরি করার জন্য, ঠিক আছে। আর সবগুলো জাভাস্ক্রিপ্টের। জাভাস্ক্রিপ্ট বাদে অন্য কোনো কিছু দিয়ে আপনার ইউজার ইন্টারফেস তৈরি করা যায় না। আপনি ব্যাক এন্ডে কাজ করতে পারবেন, বাট আপনি ফ্রন্ট এন্ডে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট বাদে অন্য কিছু দিয়ে কাজ হয় না, ঠিক আছে। কেন এক্সপ্লেন করতেছি, কারণ হচ্ছে আমি একটু বলে দেওয়ার ট্রাই করতেছি যে কেন এগুলো ইম্পর্টেন্ট, আপনি বুঝতে পারবেন।
আপনার কাছে হয়তো তখন গ্রহণযোগ্যতা পাবে আসলে ইম্পর্টেন্ট কিনা এই জিনিসগুলো। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এইচটিএমএল, আপনি কি বলে জাভাস্ক্রিপ্ট দিয়ে এইচটিএমএল গুলো সিলেক্ট করার পদ্ধতি, আমার মনে হয় এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা মোস্ট ইম্পর্টেন্ট সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে। এবং এই দুইটা হচ্ছে একটু ভালো করে বলবেন, এটা আসার সময় খুবই কম, তাও দেখে রাখতে হবে অবশ্যই। এবং রচনামূলকের মধ্যে এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট, ডম ম্যানিপুলেশনের বর্ণনা দাও, অবশ্যই এটা উপরে রাখবেন। সার্ভার সাইড ফ্রেমওয়ার্কগুলোর, সার্ভার সাইড তো না, আচ্ছা ওই এটা মেবি সার্ভার সাইড না, এটা হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড হবে। আচ্ছা একটু দেখে ফেলি, আচ্ছা এটা ক্লায়েন্ট সাইড হবে, এটা সার্ভার সাইড না, সরি, এটা লেখার সময় হয়তো মিস্টেক করছি। সো এটা সার্ভার সাইড হবে না, এটা হবে ক্লায়েন্ট সাইড, ঠিক আছে, ক্লায়েন্ট সাইড, ক্লায়েন্ট সাইড। আচ্ছা আমি হচ্ছে যখন আপনাকে দিব তখন, বা আমি যখন এটাকে লিঙ্ক দিব তখন আপনার সেন্স মানে তখন হচ্ছে এটা আপনি আহ, কি বলে, তখন হচ্ছে আমি মেনলি ভালোটা দিব বা এটাকে এডিট করে দিব, প্রবলেম নেই। এটা হবে ক্লায়েন্ট সাইড, ঠিক আছে, আপনার বইতে দেখবেন আছেন ক্লায়েন্ট সাইড ফ্রেমওয়ার্কগুলোর নাম, সেটা কাটা, এটা হবে কি ক্লায়েন্ট সাইড। সো ক্লায়েন্ট সাইড কি, এই যে এইগুলো কিন্তু ক্লায়েন্ট সাইড, এই যে রিয়াক্ট জেএস, ভিউ জেএস, তারপরে অ্যাঙ্গুলার জেএস, এগুলো সব কি ক্লায়েন্ট সাইড। এগুলোতে কি করা হয়, দেখবেন এগুলোতে হচ্ছে আপনার ইউজার ইন্টারফেস তৈরি করা হয়। অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে ইউজার ইন্টারফেসটা দেখি না, ফ্রন্ট পেজ, মানে কি, মানে হচ্ছে যে আপনি যে একটা ওয়েবসাইটে এই যে দেখতেছেন, এটা কি, এটা হচ্ছে আপনার এটা হচ্ছে রিয়াক্ট জেএস দিয়ে বানানো। তারপর আপনার এই যে ফেসবুক যে তৈরি করছে, রিয়াক্ট জেএস দিয়ে তৈরি করা, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছে আর আমরা যারা পিএসপি করছি, যারা পিএসপি করছেন তারা পিএসপি বেশি ইউজ করে, তার ভিউজেস পিএসপির সাথে ভালো যায়। তারপর জ্যাঙ্গো অর্থাৎ পাইথনের সাথে আপনার রিয়াক্ট অনেক ভালো কাজ করে। ওই গেল এটা। আচ্ছা, তো এগুলো সবগুলো কি আপনার হচ্ছে ফ্রেমওয়ার্ক, এই ফ্রেমওয়ার্কগুলো দিয়ে কিন্তু আপনার যে করে কোনো ফ্রেমওয়ার্ক না, কিন্তু যে করে কি সেম কাজ করে, যে করে একটা লাইব্রেরি, এর মধ্যে অনেক কিছু আছে, ঠিক আছে। তো দেখেন যে করে কিভাবে কাজ করে কিন্তু আমি ভিডিওতে দেখাইছিলাম, রিয়াক্ট দিয়ে একটা অ্যাপ্লিকেশন বানায় দেখাইছিলাম। তো প্রত্যেকটা বিষয় আপনাকে একটু ভিজুয়ালাইজ করতে পারলে অনেক ভালো করে শিখতে পারবেন, ঠিক আছে। ডম ম্যানিপুলেশন দেখাইছিলাম। সো প্রত্যেকটা জিনিস কিন্তু দেখাইছি। আচ্ছা, তো এগুলো একটু পড়ে নেবেন, এখান থেকে এগুলো বাইরে আসার সময় খুবই কম, খুবই একদমই মিনিমাম। তবে এখান থেকে আরেকটা জিনিস আসতে পারে কি, দেখেন রিয়াক্সেস আছে, রিয়াক্সেস যদি সবচেয়ে পপুলার, যদি রিয়াক্সেস নেক্সেস টাইপের জিনিসপত্র আসে তাহলে এখান থেকে এটাই আসবে। আর একটা আছে সেটা হচ্ছে রিড্যাক্স। রিড্যাক্স, রিড্যাক্স কি, রিড্যাক্স হচ্ছে আপনার হচ্ছে স্টেট কন্ট্রোলের জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। অর্থাৎ ইউজার ইন্টারফেস, অর্থাৎ রিয়াক্সেস ভিউজেস বা এই টাইপের যারা আছে, মেনলি রিয়াক্টের কথা যদি বলি, তো রিয়াক্ট জেসের আপনি স্টেট কন্ট্রোল করার জন্য এটা ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, সো রিয়াক্স হয়তো আসতে পারে, মানে আসার সময় খুবই যদি কম, আসলে রিয়াক্টটাই আসবে অথবা যে কোয়ারি আসবে। যাই হোক, আপনি এগুলো একটু ভালো করে দেখে নিন, ভিডিওতে ভালো করে বলছিলাম। আচ্ছা, সো এখন আপনার আসছে হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট এবং ফ্রেমওয়ার্ক। সো ডাইনামিক ওয়েবসাইট কি, যে ওয়েবসাইটগুলোর কি ইনফরমেশন চেঞ্জ করা যায়, খুব সহজে চেঞ্জ করা যায়, এইগুলো আমি একদম রিয়েল টাইম আপনাকে দেখাই দিব। এটার ভিডিও করা হয়নি, বাট এটা ইনশাল্লাহ কাজ চলে আসবে। স্ট্যাটিক ওয়েবসাইট কি, যার স্ট্যাটিক স্ট্যাটিক ওয়েবসাইট ফ্রেমওয়ার্কটা এটা আসলে এআই দিয়ে তৈরি করা। মানে হচ্ছে আপনার কি বলে, আমি নিজে সবকিছু লিখছি, লিখার পর ওকে বলছি যে তুমি এটার জাস্ট একটা পিডিএফ এ তৈরি করে দাও, ও হয়তো এক্সট্রা কিছু ইনফরমেশন অ্যাড করে দিচ্ছে যার জন্য প্রবলেম হয়েছে। সেটা হবে হচ্ছে আপনার স্ট্যাটিক ওয়েবসাইট কি, ঠিক আছে। স্ট্যাটিক ওয়েবসাইট কি, যেগুলোর একবার আপনার ওয়েবসাইট ডিপ্লয় করার পর, অর্থাৎ ইন্টারনেটে আপনার আপলোড করলেন, তখন পরবর্তীতে যদি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই একজন ডেভেলপারের প্রয়োজন হবে, ঠিক আছে, স্ট্যাটিক ওয়েবসাইটে। আবার বা ডাইনামিক ওয়েবসাইটে এরকম কারোর প্রয়োজন হয় না। ডেটাবেস কি, ডেটাবেস হচ্ছে আপনার এক ধরনের জায়গা যেখানে আমরা তথ্যগুলো রাখতে পারি, আর অর্গানাইজড সংজ্ঞা আপনি পাবেন যে ডেটাবেস ইজ আ কালেকশন অফ অর্গানাইজড প্রসেসড। আচ্ছা, আমরা যদি একটু ডেটাবেস সংজ্ঞাটা দেখি, আমি নিজেও ভুলে গেছি, বাট ডেটাবেস জিনিসটাকে আপনি যখন বুঝতে পারবেন তখন সংজ্ঞা লিখতেই পারবেন। হোয়াট ইজ ডেটাবেস, what is database? So database is an organized collection of data typically stored electronically in the computer system that can be easily accessed, managed and updated. আচ্ছা, সো ডেটাবেস কি, ডেটাবেস হচ্ছে একটা জায়গা যেখানে কি করতে পারি, আমরা খুবই অর্গানাইজড ওয়েতে ডেটাগুলো রাখতে পারি, যেন খুব সহজে সেগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারি, মডিফাই করতে পারি, চেঞ্জ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এগুলো অবশ্যই আপনাকে প্র্যাকটিক্যালি আমি দেখাই দিব, প্রবলেম নাই। তারপর স্ট্যাটিক এবং ডাইনামিকের মধ্যে পার্থক্য, এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে পড়বেন। স্ট্যাটিক ওয়েবসাইট চেঞ্জ করা যায় না, ডাইনামিক ওয়েবসাইট খুব সহজে চেঞ্জ করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট চেঞ্জ করতে হলে লাগে হচ্ছে আপনার ডেভেলপারের, ডাইনামিক ওয়েবসাইট একজন যে কোড জানে সেও চেঞ্জ করতে পারে। স্ট্যাটিক ওয়েবসাইট প্রতিনিয়ত তথ্য পরিবর্তন করা যায়, স্ট্যাটিক ওয়েবসাইটে তথ্য পরিবর্তন করা যায় না।
স্ট্যাটিক ওয়েবসাইটে আপনার যে কোনো ব্যাক এন্ড ফ্রেমওয়ার্ক লাগে, যেমন হচ্ছে জ্যাঙ্গো ইউজ করতে পারেন, জ্যাঙ্গো, তারপর হচ্ছে পিএইচপি, তারপর হচ্ছে আপনার কি বলে হচ্ছে এক্সপ্রেসজেস, তারপর হচ্ছে আপনার জাভার হচ্ছে স্প্রিং বুট, তারপরে সি প্লাস প্লাসের এসপি নেট কোর। সো এগুলো ইউজ করতে হয়, কিন্তু আপনার স্ট্যাটিক ওয়েবসাইটে কিছুই লাগে না, জাস্ট নর্মালি এইচটিএমএল সিএসএস দিয়ে করা যায়, সেগুলো জাভাস্ক্রিপ্ট ইউজ করতে পারেন, নাও পারেন, প্রবলেম। ডেটাবেসের সুবিধা কি, ডেটাবেসে খুব সহজে ইনফরমেশন নিয়ে আসা যায়, অনেক ডেটা একসাথে রাখা যায়, দ্রুত অপারেশন চালানো যায়। তারপর আপনার হচ্ছে এখানে ডাটাগুলো আপডেট করা, ডিলিট করা, এগুলো খুবই সহজ। এবং এই ডেটাবেসের সাথে আমরা আমাদের স্ট্যাটিক ওয়েবসাইট বা আমার ডাইনামিক ওয়েবসাইটের সাথে খুবই দ্রুত কানেক্ট করতে পারি, এবং কানেক্ট করার সঙ্গে সঙ্গে সেখান থেকে ডেটা নিয়ে আমরা ওয়েবসাইটে দেখাতে পারি। সো এই বিষয়গুলো আছে, আপনারা দেখে নেবেন, আমি তো প্র্যাকটিক্যাল দেখাই দিব, প্রবলেম নাই। তারপর হচ্ছে আবার ডাইনামিক ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক যেগুলো আছে ডাইনামিক ওয়েবসাইটের, যেমন জ্যাঙ্গো আছে, জ্যাঙ্গো, আমি জ্যাঙ্গো নিয়ে মেনলি কাজগুলো করি, জ্যাঙ্গো। তারপর হচ্ছে আপনার কি আছে এক্সপ্রেসজেস, এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের। তারপর আছে পিএসপির আছে, পিএসপির হচ্ছে লারাভেল আছে। তারপর হচ্ছে আপনার সি প্লাস প্লাস আছে, এসপি ডট নেট। সো জাভার আছে, স্প্রিং বুট। সো এইগুলোর যেগুলো আছে এগুলোর একটু ব্যাখ্যা দিতে বলছে, সো ওই ব্যাখ্যাগুলো অবশ্যই আপনারা দেখে নেবেন। তারপর পিএসপি আর আছে কেক পিএসপি, ঠিক আছে। আবার পাইথনের আছে আপনার হচ্ছে ফ্লাস্ক, তারপর আছে ফাস্ট এপিআই। সো প্রত্যেকটা বিষয় সম্পর্কে একটু জানিয়ে রাখলে আপনি সহজেই এগুলো ব্যাখ্যা দিতে পারবেন। বাট আপনি এগুলো নামই যদি না শুনেন বা এগুলো সম্পর্কে যদি ন্যূনতম ধারণা না থাকে, তাহলে ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট ফর ইউ, রাইট? আচ্ছা, সো তারপরে আমরা যাবো হচ্ছে আমরা সিএমএস এবং ওয়ার্ডপ্রেস। তো যারা কোডিং পারেন না বা কোডিং শেখার আপনার কাছে ডিফিকাল্ট মনে হয়, তাহলে তাহলে তারা হচ্ছে আপনার সিএমএস নিয়ে কাজ করতে পারেন। সিএমএস এ কোনো প্রকার কোড ফোড করা লাগে না, জাস্ট আপনাকে ভিজুয়ালাইজ সবকিছু দেওয়া থাকে, জাস্ট ওগুলো ড্র্যাগ এন্ড ড্রপ করে কাজ করতে হয়। তো ওয়ার্ডপ্রেস কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে এক ধরনের সিএমএস ফ্রেমওয়ার্ক, যেটার মাধ্যমে কি করা হয়, কোনো কোড ফোড না জানলেও আপনি এখান থেকে সহজে ওয়েবসাইট তৈরি করতে পারবেন। এবং কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কি, সিএমএস এর সুবিধা কি, সিএমএস ইউজ করতে হলে কি কোনো কোডিং এর নলেজ লাগে না, এটা খুব সহজে কাজ করা যায়, দ্রুত ওয়েবসাইট তৈরি করা যায়। আপনার পুরো ইন্টারনেটে প্রায় 65% হচ্ছে সিএমএস দিয়ে করা, অর্থাৎ অর্থাৎ হচ্ছে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, ঠিক আছে। সিএমএস এর সুবিধাগুলো এগুলো খুবই সহজ। এটা সি প্যানেল কি, সি প্যানেলের উপাদান কি, আপনাকে একটা সি প্যানেল সরাসরি আমি দেখাই দেবো। সি প্যানেলের মধ্যে নিয়ে সি প্যানেল যদি কিনা লাগে, বাট আমি হচ্ছে একজনের কাছে নিয়ে দেখাই দেবো, ওটা নিয়ে কাজ করছিলাম আমি। তো সি প্যানেলের মধ্যে কি কি আছে, কোথায় কি থাকে, সব একবারে দেখাই দেবো আপনাকে। তারপর কি আছে আপনার বিভিন্ন ধরনের সিএমএস সম্পর্কে আলোচনা করো। সিএমএস এর মধ্যে কি আছে, ওয়ার্ডপ্রেস আছে, ই কমার্স আছে, তারপর আছে আপনার শপিফাই আছে, এরকম অনেক কিছু আছে, ঠিক আছে। আপনার জ্যাঙ্গোতে তৈরি করে কয়েকটা জিনিস আছে, ওইগুলো অতটা পপুলার না, বাট ওইগুলো ইউজ করে। সেগুলো পড়তে হবে আপনাকে একটু। আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার প্রথম দিক তো ছিলই, এইখান থেকে মোটামুটি এইটা না এর পরেরটা, এটার মধ্যে থেকে এটা, এই তিনটাই খুব ইম্পর্টেন্ট। এই তিনটা, ই কমার্সটা যদি বাদ দিলাম, এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, ডিজিটাল ওয়ালেট এবং ক্রিপ্টোকারেন্সি। সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ক্রিপ্টোকারেন্সিটা। কেন? কারণ এখন ক্রিপ্টোকারেন্সির যুগ, এবং ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে মানুষকে জানাইতে হবে। জানাবে কিভাবে, এক্সামে নিবে, মানুষ পড়াশোনা করছে কিনা, অর্থাৎ আমরা পড়াশোনা করছি কিনা। তার জন্য আমাদের যারা টিচাররা আছে, তারা অবশ্যই অনেক নলেজেবল পারসন, তারা তারা এই বিষয়ে মানে এই বিষয় সম্পর্কে কোশ্চেন করার প্রবাবিলিটি অনেক বেশি। ই কমার্সের সুবিধা কি, কারণ ই কমার্সে এখন ধুম ধুম ব্যবসা চলছে। ই কমার্সের মাধ্যমে কত মানুষ স্বাবলম্বী হচ্ছে। আপনার কোনো ঘরটার দরকার নেই, জাস্ট আপনি রিসেলিং করতে পারবেন, অনেক সিস্টেম আছে, তাই না? সো ই কমার্সের সুবিধা অসুবিধাগুলো অবশ্যই ভালো করে পড়বেন। পেমেন্ট সিস্টেমটা মোটামুটি আসার মতো একটা আপনার হচ্ছে কি বলে কোশ্চেন। আচ্ছা, এখানে ডোমেইন এবং হোস্টিং যেটা আছে, এটা এক্সট্রিমলি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আপনি ওয়েবসাইট তৈরি করলেন, বাট এটাকে অবশ্যই পাবলিশ করতে হবে। পাবলিশ করার জন্য যে ঠিকানা থাকে, ঠিকানা লাগে, যেমন হচ্ছে আমাদের মনে করেন যে facebook.com একটা আছে, google.com, এগুলো হচ্ছে একটা ডোমেন, ঠিক আছে। এই নামটা হচ্ছে একটা ডোমেন। হোস্টিংকে আপনি যেখানে রাখেন, যেমন আমাদের কম্পিউটার কিন্তু হোস্টিং করতে পারে, কিন্তু লোকাল হয়, অন্য কেউ ইউজ করতে পারে না। বাট যখন অন্য কেউ ইউজ করবে, সেই জন্য আলাদা একটা কম্পিউটার রাখার প্রয়োজন হচ্ছে না, ওইটা হচ্ছে সার্ভার। এখন ওই সার্ভারের যে সিস্টেমিক, মানে যে সিস্টেম ইউজ করে আমরা ওইখানে সব কিছু রাখতেছি, ওইটাকে মেনে বলা হচ্ছে হোস্টিং। এগুলোর পূর্ণরূপ আপনার লাগবে টিএলডি, টপ লেভেল ডোমেন, এসএলডি, সো আইসিএনএন, এখানে অনেকগুলো আছে। এগুলোর মধ্যে এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে আপনার হচ্ছে বিটিসি আছে। আচ্ছা, বিটিসি তো না, এটা মেবি হচ্ছে আচ্ছা বাংলাদেশ টেলিকমিউনিকেশন একটা আছে না এরকম, এই দুইটা মেবি আছে এখানে। ওই দুইটা একটু ভালো করে পড়ে রাখবেন। আচ্ছা, আমি একটু দেখে রাখি, আমি একটু দেখে নিই। এখানে আসলে সবকিছু দেওয়া যায় না, বাট মেনলি ইম্পর্টেন্ট গুলো দিয়ে দিই। আর যেগুলো হচ্ছে আপনার আহ, আরো আসার মতো আছে, ওইগুলো মেনলি ভিডিওতে দেখাই দিই যে এগুলো আসতে পারে, এগুলো আপনি কিভাবে কি করবেন।
আচ্ছা ওইটা কই গেল? আচ্ছা সেটা হচ্ছে যে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন, বিটিআরসি। আরেকটা আছে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড, বিটিসিএল। তো এই দুইটা একটু দেখে রাখবেন। তবে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এইগুলা, বিশেষ করে এইটা টিএল টিএলডি, টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন, টপ লেভেল ডোমেন কোনটা? যেটা হচ্ছে আপনার কম আছে, তারপরে অর্গানাইজেশন আছে, মানে যেমন দেখবেন বিটিইবির কে লাস্টে ওআরজি আছে না, মেবি ওআরজি আছে, বিটি ও স্যার ডট কম আছে। সো কম, তারপরে ওআরজি, ইন, তারপরে হচ্ছে আপনার এরকম অনেকগুলো আছে যেগুলো খুব টপ লেভেল ডোমেন, অর্থাৎ এগুলোকে মোস্ট প্রায়োরিটি দেওয়া লাগে, এবং আপনি যদি এগুলো কিনতে চান তাহলে আপনাকে অনেক টাকা পয়সা খরচ করতে হবে। তো দেখেন ডোমেন কি, ডোমেন হচ্ছে আমরা যে ওয়েবসাইটগুলো ইউজ করি না, দেখেন ওয়েবসাইটে যে নামটা থাকে ওইটা মেনলি ডোমেন। পোস্টিং কি, এগুলো আসলে প্র্যাকটিক্যালি দেখাবো এবং ব্রিফলি এই সম্পর্কে ডিসকাশন হবে। এখানে জাস্ট আপনাকে জাস্ট একটা ধারণা দিচ্ছে আর কি। আর ডিএনএস বলতে কি বোঝায়? ডিএনএস কি, মনে করেন যখন আমরা হচ্ছে একটা ওয়েবসাইট তৈরি করি, আমি যেমন বললাম facebook.com, তো এর আন্ডারে একটা আইপি অ্যাড্রেস থাকে, যে যখন আমরা এটাকে ক্লিক করি তখন ওই আইপি অ্যাড্রেস চলে যায়। সো ওই যে ডিএনএস, ওটা মেনলি ডিএনএস, ঠিক আছে, ডোমেন নেম সার্ভার, ওই সার্ভারে চলে যায়। তখন ওইখান থেকে আপনাকে সব এইচটিএমএল ফাইল মেল নিয়ে এসে আপনার ব্রাউজারে রান করে দেয়। তখন ব্রাউজার আছে V8 ইঞ্জিন, V8 ইঞ্জিন কি করে, আপনার ওইটাকে পড়ে আপনার হচ্ছে যেহেতু V8 ইঞ্জিন কি জাভাস্ক্রিপ্টের রান টাইম এনভায়রনমেন্ট, তখন ওইটাকে কি করে রান করে দেয়। এইচটিএমএল সিএসএস তো নর্মালি বুঝতেই পারে, সাথে জাভাস্ক্রিপ্টটা বুঝতে পারে। এই জন্য পিএস আপনি পাইথন দেখলে হবে না, পাইথন দিয়ে কি এপিআই তৈরি করে দেয়, ঠিক আছে। এপিআই কি করে, পাইথন, জাভাস্ক্রিপ্ট, বুট, স্প্রিং বুট যাই বলি, আপনার জাভা বলি আর সি প্লাস প্লাস বলি, সবগুলো কি মেন কাজ হচ্ছে সার্ভার থেকে ডেটাগুলো নিয়ে আসে, সার্ভারে রেখে দিচ্ছেন, ওইখান থেকে ডেটা নিয়ে এসে দেবে। বাট মেন কাজ করবে কি জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। বাট জাভাস্ক্রিপ্ট যতটুকু সহজ তার থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ব্যাক এন্ড কিভাবে কাজ করে ওইগুলো বোঝা। সাবডোমেন কি, তারপর ডোমেন রেজিস্ট্রেশন সিস্টেমটা কি, এবং হোস্টিং এর প্রক্রিয়াটা কি, এগুলো এই দুটার মধ্যে আই থিঙ্ক খুব ইম্পর্টেন্ট, এগুলো দেখে রাখবেন। এগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো আসার সময় অনেক বেশি। তারপর হচ্ছে আর বেশি সবথেকে সবচেয়ে সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই চ্যাপ্টারটা, ওয়েব সিকিউরিটি এবং এসইও। এটা আমার কাছে মনে হয় অনেক ইম্পর্টেন্ট, কারণ কি এগুলো নিয়ে খুবই কাজ করা হয় অন পেজ এসইও। অর্থাৎ কি অন পেজ এসইও জিনিসটা কি, র্যানসোমার, বানানটা ভুল হয়েছে, র্যানসোমার এটা এটা, এই দুটো খুব ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার ফায়ারওয়ালটা কি, এসকিউএল ইনজেকশন, এইগুলো হচ্ছে আপনার রিয়েল টাইমে প্রচুর কাজ হয়। এসকিউএল ইনজেকশনের মাধ্যমে কি করে জানেন? এসকিউএল ইনজেকশনের মাধ্যমে হ্যাকিং করে। অন পেজ এসইও এর মাধ্যমে হচ্ছে আপনি দেখেন একটা ওয়েবসাইট, মনে করেন আপনি আহ, একটা ওয়েবসাইট ডিপ্লয় করে দিচ্ছেন, এখন আমি যে সার্চ করি, দেখেন আমি যে সার্চ করি, আমি কিছু একটা সার্চ করব, লেটস সে সার্চ করলাম হচ্ছে আপনার কি সার্চ করা যায়, আমি আবার ইউটিউব চ্যানেল সার্চ করি। এখন সার্চ করার পর কোন পেজটা আগে দেখাবে, কোন পোস্টটা পরে দেখাবে, এই যে কাজটা হচ্ছে না, এটাই মেনলি হচ্ছে আপনার কি অন পেজ এসইও বা অফ পেজ এসইও, এটার জন্য মেনলি কাজটা হয়। যার এসইও লেভেল যত ভালো থাকবে তারটা তত উপরে দেখাবে, ঠিক আছে। আচ্ছা, সো এসইও এর কাজটা কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ সার্চ যখন করব তখন কত অপটিমাইজ হইতে আমারটা সবার উপরে আসে, এইটার কাজটা কি অন পেজ এসইও করা যায় এবং অফ পেজ এসইও করা যায়, এগুলো অবশ্যই জানতে পারবেন। র্যানসমওয়্যার এক ধরনের ভাইরাস, যেটা হচ্ছে আপনার হচ্ছে কম্পিউটার পুরো স্ট্র্যাক করা দিতে পারে। অ্যান্টিভাইরাস, ভাইরাস থাকলে তার বিরুদ্ধে কি করে, এটা হচ্ছে প্রতিরোধ করতে পারে। ফায়ারওয়ালকে এক ধরনের সিকিউরিটি সিস্টেম। ফিশিংকে আপনার হ্যাকিং করার, মানে হ্যাকিং আপনি হতে পারেন তার একটা, মনে করেন একটা ফাঁদের মতো আর কি। আচ্ছা, এই পর্যন্ত মেনলি ছিল। তারপর হচ্ছে আপনাকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন সম্পর্কে বলো, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি, তারপর অন পেজ এসইও কি, কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে বলো। এইগুলো হচ্ছে আপনার এসইও, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন তারা জানেন এইগুলো হচ্ছে ওইখানকার টপ লেভেল জিনিস থাকে, এবং এইগুলো থেকে প্রচুর ইনকাম করা। এটার মনে করেন এটার কাজের তো মানে অভাব নাই। আচ্ছা, সো এই ছিল মেনলি সাজেশন, এবং আমি হচ্ছে একটা অপটিমাইজড, অর্থাৎ যেখানে একটু ভুল টুল আছে এগুলো মিট করে আমি সুন্দর করে হচ্ছে, আচ্ছা একটা রচনামূলক আছে, সেটা হচ্ছে ওয়েব নিরাপত্তার হুমকি স্বরূপ, মানে হুমকি গুলো যেগুলো আছে, দেখবেন কোশ্চেনটা আপনি পেয়ে যাবেন, এইটা সম্পর্কে রচনামূলক আছে। সো এখানে যা আছে তার থেকে আরো সুন্দরভাবে এবং আরো আহ, বিস্তারিত হচ্ছে আপনাকে একদম রিয়েল টাইম এক্সাম্পল দেখাই দিব ভিডিওতে। নেক্সট চ্যাপ্টারে হয়তো দ্বিতীয় তৃতীয় আসবে, দু একদিনের মধ্যে সব শেষ করে ফেলবো। আপনি ভিডিওগুলো ভালো করে দেখবেন, এগুলো তো পড়বেনই, সাথে ভিডিওগুলো একটু ভালো করে দেখবেন, তাহলে ইনশাল্লাহ এটা নিয়ে আপনার কোনো প্যারা নেওয়া লাগবে না। যেহেতু অধ্যায় বেশি না, খুবই ছোট, এবং কিন্তু এখানে জানার অনেক বিষয় আছে, ঠিক আছে। আচ্ছা, সো এখন একটা বিষয় হচ্ছে দেখেন, আমরা কিন্তু সবকিছু প্রেডিক্ট করতে পারি, তারপরে প্রেডিক্ট করে বলতে পারি যে কি আসবে কি আসবে না। কারণ কি আপনি প্রেডিক্ট করেন কিভাবে, আপনি যখন পুরো চ্যাপ্টারগুলো সম্পর্কে ভালো একটা নলেজ থাকে,
কি আছে কি নাই, কোনগুলো আসতে পারে কোনগুলো আসতে পারে না, বা এই বিষয়গুলো যদি আপনার রিয়েল টাইম কাজের অভিজ্ঞতা থাকে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন কোনগুলো আসবে কোনগুলো আসবে না, কোনগুলো ইম্পর্টেন্ট। সো ওইগুলোর উপর ডিপেন্ড করে প্রেডিক্ট করা হয় যে এগুলো আসতে পারে। এখন কোনগুলো টিচাররা দিবে, ইটস নট আওয়ার বিজনেস, রাইট? আমাদের কাজ হচ্ছে কি, যে আমরা প্রত্যেকটা বিষয় সম্পর্কে জেনে রাখবো, তারপরে ওইগুলোর মধ্যে ইম্পর্টেন্ট গুলো পড়বো, এবং টিচাররা ডিসাইড করবে কোনগুলো দিবে কোনগুলো দিবে না। সো আমাদের উচিত প্রত্যেকটা চ্যাপ্টার সম্পর্কে একটা ভালো একটা আইডিয়া নেওয়া, তাই তো? তো এই জন্য অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য আপনাকে সাজেস্ট করা হচ্ছে, ভিডিওগুলো দেখবেন। দেখেন অলরেডি একটা ভিডিও কিন্তু আমি আপলোড করেও দিছি। আমি যদি এখানে আসি, আর এই সাজেশনটার হচ্ছে আমি হচ্ছে আর একটা জিনিস আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কেন সাবস্ক্রাইব করবেন? কারণ হচ্ছে ইটস মোটিভেট আস টু ক্রিয়েট মোর অ্যান্ড মোর ভিডিওস। পুরো চ্যাপ্টার অর্থাৎ পুরো আপনার এখানে শুধু থেমে যায় এমন ব্যাপারটা না, তাই না? সো আমাদের একটা প্ল্যাটফর্ম আসবে, লার্নার্স পয়েন্ট। এখানে আপনারা পাবেন সবকিছু, আপনার প্রথম চ্যাপ্টার থেকে শুরু করে, সরি প্রথম সেমিস্টার থেকে শুরু করে একদম প্রত্যেকটা সেমিস্টার ওয়াইজ আপনারা যে বিষয়গুলো স্ট্রাগল করেন ওই বিষয়গুলো নিয়ে, এবং ডিপার্টমেন্টের যারা টপ স্টুডেন্ট যারা আছে তারা আপনাদেরকে শেখাবে। সো অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, এবং সাবস্ক্রাইব করলে আমাদেরকে মোটিভেশন আসে যে আমরা যেন আর ভিডিওগুলো করি। যদি আপনারা অনেকে সাবস্ক্রাইব করছেন, আমার সাবস্ক্রাইব এত ছিল না, ভিডিওগুলো দেখে হয়তো বা সাবস্ক্রাইব করছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন এখানে আমি হচ্ছে আপনার ক্লায়েন্ট সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে দেখেন অনেক, মানে এক কথায় যা যা দরকার এখানে সবকিছু দেখাইছি। একদম প্রথমে কি করছি দেখেন, প্রথমে একটা আপনার রিয়াক্সেস বললাম না, তো রিয়াক্সেস একটা ওয়েবসাইট বানায়া সেখানে আপনার একটা প্রজেক্ট আকারে দেখাইছিলাম যে রিয়াক্সেস আসলে কি কাজ করে, কিভাবে কাজ করে। তো আচ্ছা, এখানে অনেকে আপনারা কমেন্ট করছেন, এবং কমেন্টগুলো করার জন্য থ্যাংক ইউ। আই এম এক্সট্রিমলি কি বলবো, আপনাদের উপর কৃতজ্ঞ যে আপনারা এই ধরনের কমেন্ট করছেন। আর আসলে আমি ভাবছিলাম যে ভিডিওটা করবো না, বাট এই কমেন্টগুলো দেখার পর আসলে ভিডিওটা করতেছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও, এবং ভিডিওটা অনেক বড় হয়ে যেতে পারে। আপনার সাজেশনটা কমেন্ট বক্সে পাবেন, কিন্তু কমেন্ট বক্সে তো ডেসক্রিপশন বক্সে পাবেন, বাট ভিডিওগুলো দেখবেন, ঠিক আছে? বাই বাই।